সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ধূপগুড়িতে বড়কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। জলপাইগুড়িতে অ্যাম্বুলেন্স ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই। প্রার্থী হিসাবে নাম মনোনীত হওয়ার পরেই দিনহাটায় পুজো দিয়ে ভোট প্রচারে বিজেপি প্রার্থী অজয় রায়। বহিরাগত প্রার্থী মানব না, ক্ষিপ্ত বিজেপি কর্মী সমর্থকরা, ভাঙচুর চালালেন দলীয় কার্যালয়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। ধূপগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বড়কালী মায়ের মন্দিরে পুজো দিয়েছেন। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের 291টি আসনে প্রার্থী ঘোষণার পর ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর ঢাকঢোল পিটিয়ে এক শোভাযাত্রা বের করা হয়। পরে ধূপগুড়ি বড় মায়ের স্থানে পুজো দেন তৃণমূল প্রার্থী। এরপর দেওয়াল লিখন এবং নির্বাচনী প্রচার শুরু করেন। গতকাল সোনাখালী মাজার শরীফে এবং ধূপগুড়ি খুনিয়ার ভিটা মাজার শরীফে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এদিন ধূপগুড়ির মাগুরমারির কালীর হাটের সুবিখ্যাত বড় কালী মায়ের মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে পুজো দিতে আসেন ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। পুজোর শেষে এলাকার প্রচার কাজও চালান তিনি। প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, তিনি ধূপগুড়ির মানুষের কাছে আবেদন জানাচ্ছেন তারা যেন তার পাশে থাকেন। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। আমি এখানে আমাদের বড় মায়ের যে মন্দির সেখানে পুজো দিতে এসেছি। এটা আমাদের একটা যেটা আমাদের মানুষীয় পুজো বলে। আমাদের সভানেত্রী এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অর্চনা সূত্রধর গত ইলেকশনের সময় তিনি ঠাকুরের কাছে মানত করেছিলেন, সেই মানতের পুজোই আজকে দেওয়া হচ্ছে এবং আমাকে ক্যান্ডিডেটকে নিয়ে মানত উনি করেছিলেন এবং সেখানে অনেক সাফল্য পাওয়া গেছে। সেই জন্য মায়ের আশীর্বাদ ছিল। মায়ের যেটা আমাদের দেশি ভাষা বলে জহুরা আর কি, দারুণ হচ্ছে মায়ের জহুরা। সেই জন্য মাকে আজকে আমাকে সহকারে পুজোটা দেওয়া হলো। নির্বাচন তো আর মাত্র বলা যায় মাসখানেকেরও কম সময় বাকি রয়েছে, কি আশা করছেন এবার? না, নির্বাচনে আমাদের লড়াই করতে হবে, আমাদের মাঠে নামতে হবে। নেমেই গেছি আমরা, যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়ে গেছে সেদিন থেকে সবাই মিলে আমরা যৌথভাবে মাঠে নেমে পড়েছি এবং আমাদের প্রচার কার্য চলছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দিনহাটায় পুজো দিয়ে ভোট প্রচারে নামলেন বিজেপি প্রার্থী অজয় রায়। 15ই মার্চ রাজ্য নির্বাচনের নির্ঘট প্রকাশ হতেই শুরু হয়েছে ভোটের লড়াইয়ের আনুষ্ঠানিক কাউন্টডাউন। মুখ্য নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই একের পর এক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়েছে। ভারতীয় জনতা পার্টি আংশিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। দিনহাটায় প্রার্থী হয়েছে অজয় রায়। প্রার্থী ঘোষণা হতেই বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে প্রার্থীকে। আজ একটি শোভাযাত্রা তার বাড়ি থেকে শুরু করে পৌঁছে যায় দিনহাটার ঐতিহ্যবাহী মহামায়া পাঠ মন্দিরে। সেখানে পুজো দিয়েই প্রচারের কাজ শুরু করেন বিজেপি প্রার্থী অজয় রায়। অজয় রায় সাংবাদিকদের বলেন, আজ লক্ষ্মীবারে দিনহাটায় ঐতিহ্যবাহী মহামায়া পাঠ মন্দিরে পুজো দিলেন। আসন্ন নির্বাচনে নিজের জয় নিশ্চিত বলে জানান তিনি। তবে রাজনৈতিক লড়াই যে জমে উঠবে তা স্পষ্ট। 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ প্রায় সব দলের প্রার্থীরাই। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে আজকের দিনে আমি পুজো দিয়ে প্রচার শুরু করব। আমাদের ঐতিহ্যবাহী মন্দির, আমরা মহামায়া পাঠ সকলেই আমরা বিশ্বাস, আমাদের বলতে গেলে অনেক পুরনো মন্দির। আজকে মা লক্ষ্মীবারের বাহার আজকে, আর মা লক্ষ্মী আমরা পুজো দিই পদ্ম ফুল দিয়ে। তো আজকে আমার যে ভোটের যে প্রতীক রয়েছে সেটা পদ্ম ফুল। তা আজকে সেই শুভ দিনে, আজকে নবরাত্রি শুরু হলো, শুভ দিনে আজকের থেকে আমরা আমাদের ভোটের প্রচার শুরু করতে হবে। আর দেখুন, আজকে পুজো দিলাম, আজকে আমরা রাষ্ট্রপতি মানুষের কাছে হাত জোর করে আমরা ভোট ভিক্ষা করে আমরা যাব। আজকে আরও একটা মন্দির আছে, সেখানেও পুজোর একটা সময় রয়েছে, সেখানেও যাব।
আজকে সারাদিন আমাদের প্রচার চলতে থাকবে। দিনাটা মহকুমায় প্রায় দিনাটা বিধানসভায় প্রায় 36,000 বিচারাধীন আছে, সেক্ষেত্রে বিজেপি লাভবান হবে না সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারে? দেখুন, কোনো ভোট ব্যাংক তো কারো ব্যক্তিগত নয়। 36,000 যদি ভোটার থাকে, কেউ তো দাবি করতে পারে না যে 36,000 ভোটার আমাদের ভোটার। তো এগুলো যা হবে সবার জন্য, সকলের জন্য সমান। 36,000 যেটা আরও যারা রাজনৈতিক দল রয়েছে তাদের জন্য যেমন, আমাদের জন্য ঠিক তেমন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে 27D জাতীয় সড়কের মোহিতনগর এলাকায়। রাস্তার ওপর পুড়ে ছাই হয়ে গেছে 2 গাড়ি। ঘটনার পরেই গাড়ি ফেলে পালিয়ে যায় 2 গাড়ির চালক। জানা গিয়েছে ট্রেলারটি শিলিগুড়ির দিক থেকে ডুয়ার্সের দিকে যাচ্ছিল, উল্টো দিক থেকে আসছিল একটি অ্যাম্বুলেন্স। রাত 11:30 নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ এবং দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করে। হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। তো পাশে একটা মেলা চলছিল, হঠাৎ করে খবর পেলাম যে এখানে একটা গাড়ির সংঘর্ষে আগুন লাগে। তো সেদিকে দাউ দাউ করে জ্বলছিল। কোতোয়ালি থানায় ফোন করি, ফায়ার ব্রিগেডে ফোন করা হয়, তারা তৎক্ষণাৎই আসে। এখন তো আন্ডার কন্ট্রোল আছে পরিস্থিতি। একটা তো পাশে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স আছে একটা, আর এটা একটা ট্যাঙ্কার আছে। হ্যাঁ, বড় গাড়ি আছে। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টের লাগার ফলে সংঘর্ষে আগুনটা লাগে। আমরা তো ঘটনাস্থলে ছিলাম না, পরবর্তীতে আসি। এটা বুঝতে পারছি না কেমন করে লাগলো। না, 2জন ড্রাইভারই পলাতক, কেউই নেই, আর অ্যাম্বুলেন্সও ফাঁকাই ছিল, কেউ ছিল না। আমরা দেখতে পাইনি ওনাকে, আসার আগে চলে গেছে। হ্যাঁ, পুলিশ এসছে। 2টা এসেছিল, একটাতেই হয়ে গেছে, আন্ডার কন্ট্রোল আছে, একটা চলে গেল ফেরত। ট্রেলারটা এসেছিল, আর ও উল্টো দিক দিয়ে, যেটা জলপাইগুড়ি থেকে যাচ্ছিল একটা অ্যাম্বুলেন্স, ও উল্টো দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে ট্যাঙ্কারে মেরেছে। তারপরে গাড়িতে আগুন লেগে যায়। কোনো মানে কেউ মারা যায়নি, এমনি পিসফুল আছে সব। কেউ কোনো আহত কোনো খবর নেই, কিছু হয়নি। না, ড্রাইভারগুলোকে ধরতে পারিনি। হ্যাঁ, দুটোতেই লেগেছে। ফায়ার ব্রিগেড এসছে, আগুন নিভিয়ে দিয়েছে, এখন পিসফুল। হ্যাঁ, ফাঁকা ছিল। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। বহিরাগত প্রার্থী মানব না, ক্ষিপ্ত বিজেপি কর্মী সমর্থকরা ভাঙচুর চালালেন দলীয় কার্যালয়ে। আলিপুর দুয়ারের পর এবার জলপাইগুড়ি জেলার মাল বিধানসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে ক্ষোভ বিজেপির। বৃহস্পতিবার কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে চেয়ার টেবিল ভাঙচুর করেন। এরপরে শুরু হয় ফ্লেক্স ছোড়া, ভাঙা চেয়ার টেবিলে আগুন লাগিয়ে দেওয়া। পরবর্তীতে খবর পেয়ে মাল বিজেপির দলীয় কার্যালয়ে আসেন মালবাজার এবং জেলা বিজেপি নেতৃত্ব। তারা কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন। এদিন মাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে নাগরাকাটার প্রাক্তন বিধায়ক শুক্রা মুন্ডার নাম ঘোষিত হয়েছে। 2016 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে শুক্রা মুন্ডা জয়লাভ করেন। পরবর্তীতে 2020 সালের ডিসেম্বরে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগদান করেন। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা, আর তাতে নাম নেই খগেশ্বর রায়ের। ক্ষোভে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রাজগঞ্জ বিধানসভা আসনের 4 বারের বিধায়ক। খগেশ্বরকে সরিয়ে এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনকে রাজগঞ্জ বিধানসভা আসনের প্রার্থী করেছে তৃণমূল। সেই প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিকে গতকাল রাত্রি 10টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন খগেশ্বর। দিদি বলেছেন অভিভাবক হয়ে রাজগঞ্জে নির্বাচন পরিচালনা করতে হবে। খগেশ্বর বলেন, আবেগতাড়িত হয়ে ভেবেছিলাম দলের জেলা চেয়ারম্যানের পদ ছাড়ব। দিদি আমাকে ফোন করায় আমি কৃতজ্ঞ, তৃণমূলেই থাকছি, যা দায়িত্ব দেবেন সেটাই করব, এমনটাই জানিয়েছেন খগেশ্বর। আপনারা নিশ্চয়ই অবগত আছে এবং নিশ্চয়ই আপনারা এসেছিলেন ঘোষণার পরপরই যে কিছু কর্মী প্লাস আমিও, যে 98 থেকে যখন তৃণমূল দলটা গঠন হয় তখন থেকে দিদির সাথে আমি ছিলাম, দলটা করেছিলাম। এবং সৌভাগ্যের বিষয়, উত্তর বাংলায় মানে কাউকে 6 বার টিকিট দেয়নি।
উত্তর বাংলা একটা না একই বিধানসভায়, সেখানে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী 2001-এ দিয়েছেন, 2006-এ দিয়েছেন, হেরেছি, 2009 বাই ইলেকশন দিয়েছেন, 2011-তে দিয়েছেন, 2016-তে দিয়েছেন, 2021-এ দিয়েছেন। এবং সেখানে 4 বার কিন্তু রাজগঞ্জ বিধানসভার মানুষ, একবার শুধু 21 রাজগঞ্জ বিধানসভা ছিল, সেটা হচ্ছে 21 রাজগঞ্জ বিধান ডাবগ্রাম ফুলবাড়ি এবং রাজগঞ্জ একই বিধানসভা ছিল। ওই এলাকায় 21 রাজগঞ্জ বিধানসভার মানুষ প্রথম জলপাইগুড়ি জেলার প্রথম তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত করে বিধানসভা পাঠিয়েছিলেন। তারপরে 2011 তখন ডিলিমিটেশন হলো, দুটো বিধানসভা হলো, রাজগঞ্জ বিধানসভাটা একটা ডাবগ্রাম ফুলবাড়ি 19 আর রাজগঞ্জ হচ্ছে 18। সেখানে 2011, 2016, 2021 পরপর 3 বার 18, 21 রাজগঞ্জ বিধানসভার মানুষ, সমস্ত স্তরের মানুষ যখন যারা দায়িত্বে ছিলেন, ব্লক সভাপতি থেকে শুরু, অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের মহিলা সভা, সবাই কিন্তু পরিশ্রম করে আর টানা 4 বার আমাকে বিধায়ক করেছে। তার জন্য আমি এত আনন্দিত হয়েছিলাম, ভেবেছিলাম যে এবারেও বোধহয় 2026-এ যে নির্বাচন, এবারেও আমি প্রার্থী হব। আমি কেন, আমার যারা দলের কর্মী যারা ছিল তারাও ভেবেছিল এবারেও প্রার্থী হবে, এবারেও বিপুল ভোটে জিতবে। কিন্তু যখন তালিকাটা প্রকাশ হয়, হঠাৎ কর্মীরা সবাই ভেঙে পড়ে আর কি, যে নাম ছিল না অনেক কারণে, যাই হোক বয়সজনিত কারণে, যে কারণে হোক সেই তালিকা থেকে আর নামটা বাদ দিয়ে সেখানে স্বপ্না বর্মন 18 রাজগঞ্জ বিধানসভার প্রার্থী হন। তার জন্য আবেগতাড়িত আমাদের তৃণমূল কংগ্রেস কমিশনের প্রত্যেকটা ছিল, প্রত্যেকটা অঞ্চল সভাপতি, প্রধান, পঞ্চায়েত সমিতি সভানেত্রী, পঞ্চায়েত সমিতি যারা ছিলেন, মহিলা নেত্রী, আইনটিসি থেকে শুরু করে যুব থেকে আবেগতাড়িতভাবে কিছু কথা বলেছিলেন। এবং আমিও বলেছিলাম আবেগতাড়িতভাবে, যেটা বাস্তব ঘটনা। আমি কি বলেছিলাম যে আজকে থেকে আমি জলপাইগুড়ি জেলার যে তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আমি অব্যাহতি চাচ্ছি, আমি তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করব, আবেগতাড়িত হয়ে। লিখিত কিন্তু এখনও দেইনি আমি, কিন্তু সেটাই যাই হোক আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের মাধ্যমে সেটা বিরাট আকারে সেটা ফলাও করে লেখা হয়। তাই গতকাল আমাদের মেন্টর চন্দনভূমি যেটা বলল, আমি সত্যি ভাগ্যবান যে দিদি আমাকে সর্বভারতীয় নেত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, এবারে 4 বারের মুখ্যমন্ত্রী হবেন। উনি যে নিজে ফোন করেছেন আমাকে এবং আমাকে ডেকে পাঠিয়েছেন আমাদের শিলিগুড়ির মেয়র, বলছে দিদি তোমার সাথে কথা বলবে এক ইয়েতে, তুমি আমার বাড়িতে আসো। তখন 10:15 বাজে। যাই হোক আবেগতাড়িতভাবে আমি দিদিকে বললাম, আমার তখন চোখে জল আসে। দিদিও খুব দুঃখ প্রকাশ করলো, সত্যি আমি ধারণা করতে পারি এরকম হবে। তুমি চিন্তা করো না, দল তোমার পাশে আছে, আমি তোমার পাশে আছে, তুমি এক নজরে দলটা করবা, কোনো প্রস্তাব, কোনো মতামত কাউকে তুমি দেবে না। শুরু করে যেভাবে আন্দোলন করছেন তার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই উনি যখন ফোন করেন আমার চেতনাবোধ ফুরে গেল, যে আবেগতাড়িতভাবে যেটা আমি বলেছি সেটা আবেগতাড়িতভাবে আমি বলেছি, আমি আপনার দলেই করব, অন্য দলে যাব না। আপনি যা দায়িত্ব দেবেন সেই দায়িত্ব আমি পালন করব। অসুস্থ বাবার আরোগ্য কামনায় বৈকুণ্ঠপুরের ভামরি দেবীর মন্দিরে পুজো দিলেন জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনের এবারে তৃণমূল প্রার্থী এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন অসুস্থ বাবার আরোগ্য কামনা করে বৈকুণ্ঠপুরের ভামরি দেবীর মন্দিরে পুজো দেন। বেশ কিছুদিন ধরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হলেও বাবার চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন সোনাজয়ী অ্যাথলেট। বৃহস্পতিবার বিকেলবেলায় জলপাইগুড়িতে আসেন, বাবার সুস্থতা কামনায় পুজো দেন। এদিন স্বপ্না বর্মনের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি অঞ্জনা দেব, রাজগঞ্জ পঞ্চায়েতের সমিতির সভাপতি নিমাই দাস, এছাড়া অন্যান্যরা। মন্দিরে পুজো দিতে এসেছিলাম আমি প্রথমত আমার বাবার জন্য, কারণ বাবার শরীর খুবই অসুস্থ, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে যেহেতু দিদি আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমার মনে হয় সাধারণ মানুষের জন্য যে দায়িত্ব দিয়েছেন ওটা পালন করার আগে আমার মনে হয় মন্দিরে পুজো দেওয়াটা জরুরি। উনি যা করবেন সবার মঙ্গলের জন্যই করবেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, তাই আমি পুজো দিতে এসেছি। আজকে থেকে কি প্রচার শুরু করছেন পুজো দেওয়ার পর থেকে? অ্যাকচুয়ালি বাবার খুবই অসুস্থ এবং পরিস্থিতি যদি আমাকে সাথ দেয় তাহলে আমি কালকে থেকে অবশ্যই চেষ্টা করব প্রচারে নামার। এখন জনসংযোগে বেরিয়ে পড়েছেন মোটামুটি, লোকজন তো কথা বলছেন, সবার সাথে কথা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে। আচ্ছা, এই মানে নিচু স্তরের যে তৃণমূলের কর্মী সমর্থকগুলো আছে, আমার উদ্দেশ্যে কি করবো? দেখুন, আমি একদমই নতুন, আপনারা অনেক দিন ধরে পার্টি করে আসছেন,
অনেক দিন ধরে। তো আমি সবসময় একটা কথাই মাথায় রাখবো যে অবশ্যই আপনারা যারা আছেন আমার থেকে অনেক অনেক জ্ঞান আপনাদের পলিটিক্স নিয়ে, অ্যাবাউট পলিটিক্স, কিন্তু যেহেতু আমাকে দিদি এবং দাদা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দাদা যে দায়িত্ব দিয়েছেন, আমি সেটা পালন করার চেষ্টা করব। অবশ্যই সবার সাথে সাথে আমি আশা করব সবাই আমরা একসঙ্গে চলবো। দিদির যেমন করে হোক এত বড় একটা দায়িত্ব যখন দিয়েছেন সেটা পূরণ করার চেষ্টা করব, অবশ্যই এলাকার উন্নয়ন করার জন্য এবং এলাকাতে আরো ভালো কিছু কি করার দরকার প্রয়োজন সেটা দিদি এবং দাদার কাছ থেকে আনার চেষ্টা করব। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ির ময়নাগুড়ির খাগড়াবাড়ি গ্রামে ঝড়ের তাণ্ডবে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সুজন দাস। বৃহস্পতিবার ভোর রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। ঝড়ের সময় দোকানঘরে শুয়েছিলেন সুজন দাস। দোকানঘরের ওপর গাছ চাপা পড়ে মৃত্যু হয় সুজনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনের আধিকারিকরা। ঝড় বৃষ্টিতে বেশ কিছু ঘর বাড়ি কৃষির জমি ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। এলাকাবাসীরা জানিয়েছেন ঝড়ের তাণ্ডবে এলাকায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। কালকে রাতে হয়েছিল যখন বৃষ্টি পড়ে, শিলাবৃষ্টি হচ্ছিল, তো তখন এইখানে একটা বটগাছ ছিল, সেই বটগাছটা ভেঙে একটা ছোট্ট একটা দোকান করে খাইতো ছেলেটা, সে মানে দোকান ছেলেটা মারা গেছে কি? কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল দোকান? ক্ষয়ক্ষতি বলতে কি মানে বেশি প্রচুর ক্ষয়ক্ষতি, যেহেতু মানে ছেলেটা ওটা করেই খাইতো। এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে এটা? হ্যাঁ, বিদ্যুতের পোল ভেঙে গেছে এবং তারও ছিঁড়ে গেছে। দুজন নাকি ছিল ওখানে? হ্যাঁ, দুজন ছিল। ওর একটু ক্ষতি হয়েছে, তবে মানে যে ছিল ও তো ওখানেই মানে কিছুটা হলো মানে মারা গেছে। যিনি মারা গেছেন তার নাম কি? ওনার নাম সুজন দাস। এখন কোথায় আছে উনি? উনি আছে এখন ময়নাগুড়ি হসপিটালে আছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা খালপাড়া এলাকায় একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে। চিতাবাঘটি অর্ধপূর্ণ বয়স্ক ছিল এবং তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বন দফতরের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে চিতাবাঘটি পার্শ্ববর্তী গরুমারা জাতীয় উদ্যান থেকে এসেছিল। লোকালয়ে ঢুকে পড়ার পর চিতাবাঘটিকে এলাকাবাসীরা দেখতে পায়, তবে চিতাবাঘের হামলায় আহত হওয়ার খবর নেই এলাকায়। বন দফতরের কর্মীরা জানিয়েছেন চিতাবাঘের শরীরে লাঠি জাতীয় কিছু দিয়ে আঘাত করার আশঙ্কা করা হচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে ঘটনার পর সেখানে পৌঁছয় বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম। তিনি জানান এলাকাবাসীদের আরও সতর্ক থাকা উচিত। চিতাবাঘের হামলার আশঙ্কা থাকায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ধূপগুড়িতে সরকারি বাসের সাথে বেসরকারি বাসের রেষারেষির জেরে বিপত্তি। বাস থেকে নেমে প্রতিবাদ জানালেন যাত্রীরা। বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টরকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। পরবর্তীতে সমস্ত যাত্রী বাস থেকে নেমে অন্য বাসে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। জানা যায় বুধবার শিলিগুড়ি থেকে একটি বাস দিনহাটায় যাচ্ছিল। যাত্রীদের কথায় রাস্তায় বাসের গতি অতিরিক্ত ছিল, কোথাও ঠিকমতো দাঁড়াচ্ছিল না। ধূপগুড়ি শহর পার হওয়ার পর গতি আরও বেড়ে যায়। সামনে দিনহাটাগামী এনবিএসটিসির বাসও যাচ্ছিল। আচমকা গতি বাড়িয়ে সেই বাসকে ওভারটেক করতে গেলে বিপত্তি ঘটে। স্পিড ব্রেকারের ওপর দিয়ে দ্রুত গতিতে যাওয়ার পথে বেসরকারি বাসের পাতি ভেঙে যায়। বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিল। সকলেই ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অনেকবার ধীর গতিতে বাস চালানোর অনুরোধ জানালেও চালক কথা শোনেননি। পরবর্তীতে বাসের চালক ও কন্ডাক্টরকে ঘিরে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। বাসের কন্ডাক্টর সুদীপ মণ্ডল অবশ্যই রেষারেষির বিষয় স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ, ওর সাথে কম্পিটিশন করতে করতে ওই বাম্পারের সামনে গাড়িটা এসে করছে। মানে কম্পিটিশন কেন, রেষারেষি কিসের জন্য? ওই দিনহাটা স্টেটটা আগে যাচ্ছে ওইটার জন্য। আর তোমাদের বাসকে রেষারেষি করতেছিল? হ্যাঁ, দিনহাটা স্টেটটাও রেষারেষি করতেছিল। স্টেটটা কতজন ছিল যাত্রী? যাত্রী ধরো
কত সিট লোক হবে 42টা 42 জনই ছিল, 42 জন হবে, সবাই কি নেমে গেল? নেমে গেছে সব। তোমাকে ঘিরেও দেখা গেল একটা বিক্ষোভ দেখা গেল, লোকজন মারতে চাইলো, কেন? ওই ভাড়া রিটার্নের জন্য। আর জোরে চালানোর মানে মূল কারণ কি? মানে সময় ধরা নাকি না রেশার, সরকারি বাসের পিছনে রেশারেশি? না না, টাইম ধরার জন্য। টাইম ধরার জন্য রেশারেশি? হ্যাঁ। আর সব যাত্রী কি নেমে গেছে? তারা কি করলো পরে? ওই স্টেটে গেল, কে পাবলিক বাসে গেল। স্থানীয় এক যুবক বলেন, বাস না হেলিকপ্টার তা বোঝা মুশকিল। প্রচণ্ড গতিতে বাস যাচ্ছিল, যাত্রীরা বাস থেকে নেমে প্রতিবাদ জানায়। বাস বলতে এটা হচ্ছে কি খায় গাড়ি চালাচ্ছে এটা বলা যাচ্ছে না। বাস না হেলিকপ্টার কিছু বলা যাচ্ছে না। এটা হচ্ছে ওইদিকে হচ্ছে 3টা টোটো বাম এখানে মানে রকেটের গতিতে চলতেছে। তারপরে এখানে কয়েকটা প্যাসেঞ্জার ইনজুরি হয়েছিল, ওরা চলে গেছে, জল টল দিয়ে তারপর চলে গেছে। কোথায় যাচ্ছিল বাসটা? কোথায় যাচ্ছিল বাসটা? ফালাকাটা যাচ্ছে। মানে খুব জোরে যাচ্ছিল? হ্যাঁ, খুব জোরে বলতে মানে রকেট। আর বাসে যাত্রী ছিল? হ্যাঁ, যাত্রী প্রচুর ছিল, ওদেরকে নামায় অন্য বাসে তুলে দিয়েছি আমরা। এখন ওরা চলে গেছে। এটা কোথাকার ঘটনা? এটা হচ্ছে ধূপগুড়ি কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ড, সুকান্ত মহাবিদ্যালয় গেটের পাড়া। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। দীর্ঘদিন থেকে পাচ্ছেন না পার্থক্য ভাতার টাকা। অভাবের তাড়নায় ভিক্ষাবৃত্তি করছেন 90 বছরের বয়সী মংলু রায়। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারীর নন্দনপুর অঞ্চলের মিলনকুঠি বুথের দেওশি পাড়ার বাসিন্দা মংলু রায় একসময় স্বামী স্ত্রী দুজনেই বার্ধক্য ভাতার টাকা পেতেন, কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই ভাতা। দীর্ঘদিন থেকে ভাতার টাকা না পাওয়ায় অভাবের তাড়নায় ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন 90 বছর বয়সী মংলু রায়। মংলু বাবু বলেন, দীর্ঘদিন থেকেই তিনি এবং তার স্ত্রী বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মংলু বাবুকে নিয়ে তিনি নিজেও বিডিও অফিসে গিয়েছিলেন। মংলু বাবুর মতো আরও অনেকেই বার্ধক্য ভাতার টাকা না পাওয়ায় সমস্যায় ভুগছেন। প্রশাসনের কাছে আবেদন, এই সমস্যার সমাধান করে তাদের ভাতার টাকা পাইয়ে দেওয়া হোক। বয়স্ক ভাতা বন্ধ হয়ে আছে। মানে এই যে বয়স্ক ভাতা বন্ধ হয়ে আছে, আপনার একাই? না, দুজন করে, স্বামী স্ত্রী দুজনের বয়স্ক ভাতা বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ। কতদিন থেকে? 3 বছর। 3 বছর থেকে কোনো ভাতা পাচ্ছেন না? না, বিডিও কয়বার গেলাম। আচ্ছা। হ্যাঁ, হবে আচ্ছা, হয় না। বিডিও অফিসে এই বিষয়টা জানানো হয়েছে? হ্যাঁ। প্রধান পঞ্চায়েতে জানানো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, প্রধানকে সাথে নিয়ে বিডিও অফিসে গিয়েছেন বলেন? প্রধানের সাথে গেছি বিডিও অফিসে। হ্যাঁ, বিডিও অফিসে। কি বলছে তখন ওখান থেকে? কি বললো? ঠিক আছে, হবে। আচ্ছা, বলছে যে ওখানে 9 মাস হয়ে গেল, আচ্ছা, ওই কোনো খবর নাই। আচ্ছা আচ্ছা। এই তো, এই যে একটা দীর্ঘদিন থেকে বয়স্ক ভাতা পাচ্ছেন না, সংসার কিভাবে চলছে? আর কি করে বিক্রি করে খাসি। আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে কি রাখবেন? সরকারের কাছে কি দাবি রাখবেন? যে ভাতা যেন খুব শীঘ্রই সরকার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুক। হ্যাঁ, সেই তদন্ত করে দেখুক। আচ্ছা আচ্ছা। প্রধান কি বলেছে? হ্যাঁ, প্রধান বিরোধ করলে যে এটা কি করা যায়, ঠিক আছে, হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির বাজারে অসময়ে বড় আকৃতির কাঁচা মিঠে আমের চাহিদা বেড়েছে। বিভিন্ন জায়গায় আমের মুকুল সবে এসেছে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে বড় আকৃতির আম 400 টাকা কেজি দরে। ক্রেতারা দেখলেই কিনছেন এই আম। সাধারণত এই সময় আমের ফলন হয় না, তাই এই অসময়ে আমের দাম বেশি। এই অসময়ের আমের উৎস সম্পর্কে জানা যায়নি, তবে সম্ভবত অন্য জায়গা থেকে আমদানি করা হচ্ছে। ক্রেতারা এই আমের স্বাদ এবং গুণমান নিয়ে সন্তুষ্ট। বাজারে বিক্রি হওয়া আমের দাম সম্পর্কে জানা গেছে, বড় আকৃতির আম 400 টাকা কেজি, মাঝারি আকৃতির আম 300 টাকা কেজি এবং ছোট আকৃতির আম 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই অসময়ের আমের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে আমের সরবরাহ কমে গেছে, তাই ক্রেতারা দাম বেশি হলেও আম কিনতে বাধ্য হচ্ছেন। জলপাইগুড়ির বাজারে আম বিক্রেতারা জানিয়েছেন, আমের চাহিদা বেড়ে যাওয়ায় তারা বেশ খুশি, তবে আমের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। ক্রেতারা আরও জানিয়েছেন, আমের স্বাদ খুব ভালো, তাই দাম বেশি হলেও কিনতে কোনো সমস্যা নেই। না, এই সময় পেলেন, এই সময়টা এখন তো কাঁচা আম পাওয়া যায় না। এই সময় পাবেন আশা করেছিলেন? না। কত করে দাম নিল? 40 টাকা।
নিলেন। এই অসময়ের আমের চাহিদা বেড়ে যাওয়ায় জলপাইগুড়ির বাজারে আমের ব্যবসায়ীরা খুব খুশি। তারা আশা করছেন এই চাহিদা আরও বাড়বে এবং তাদের ব্যবসা আরও ভালো হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে শুরু হয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। জলপাইগুড়ি জেওয়াইএমএ ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করেছে, যা 22শে মার্চ পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টে জলপাইগুড়ি জেলা ছাড়াও বাইরের জেলা থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের মূল আকর্ষণ হলো চ্যাম্পিয়ন দলের জন্য 1 লক্ষ টাকা ও রানার্স আপ দলের জন্য 50,000 টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন পুরস্কার থাকছে এই ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মূলত 8টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সানি রাউতের কমেন্টির মাধ্যমে খেলার আকর্ষণ আরও বেড়ে উঠেছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি হল জলপাইগুড়ি জেওয়াইএমএ ক্লাব, শিলিগুড়ি ক্রিকেট একাদশ, কোচবিহার ক্রিকেট একাদশ, আলিপুরদুয়ার ক্রিকেট একাদশ, দার্জিলিং ক্রিকেট একাদশ, মালদা ক্রিকেট একাদশ, উত্তর দিনাজপুর ক্রিকেট একাদশ, কালিম্পং ক্রিকেট একাদশ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ধূপগুড়িতে বড়কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। জলপাইগুড়িতে অ্যাম্বুলেন্স ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই। প্রার্থী হিসাবে নাম মনোনীত হওয়ার পরেই দিনহাটায় পুজো দিয়ে ভোট প্রচারে বিজেপি প্রার্থী অজয় রায়। বহিরাগত প্রার্থী মানব না, ক্ষিপ্ত বিজেপি কর্মী সমর্থকরা, ভাঙচুর চালালেন দলীয় কার্যালয়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।